নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, একটা দেশের মতিগতি, অর্থনৈতিক এবং তার কর্মকাণ্ড দেখলে, মানবিক ও বোধ দেখলে, তাহলে বোঝা যায় যে দেশটার চরিত্র কি। কোথাও কোনো রকম যখন মানে সমস্যা তৈরি হয়, দুর্যোগ তৈরি হয়, প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন দেখবেন সব থেকে আগে সাহায্যের হাতকে বাড়িয়ে দেয় ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় রেডি হয়ে আছে, সেই শত্রু হোক বন্ধু হোক। তুর্কি আমাদের এত শত্রু, কিন্তু তুর্কিতে যখন প্রচণ্ড ভূমিকম্প হলো তখন কিন্তু ভারত সবার আগে ত্রাণ পাঠিয়েছিল, ডাক্তার, তাঁবু, ওষুধ সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল, এবং উদ্ধারকর্মী পাঠিয়ে দিয়েছিল, কুকুর পাঠিয়ে দিয়েছিল, কি পাঠায়নি। ওখান থেকে প্রায় ২৫০০ জনকে উদ্ধার করার পর যখন ফিরে আসছেন ডাক্তাররা, সেই কান্নার রোল সবাই ডাক্তারদের ধরে সমাজ মাধ্যমে সেটা সবাই আপনারা দেখেছেন। আবার উল্টোটাও দেখুন, সেটা হচ্ছে একটা ধনী দেশ, সে অন্য দেশের ওপর আক্রমণ করে সে বলছে আমি খুব মজা পেলাম। খার্গ আক্রমণ করার পর ট্রাম্পের যে কথাবার্তা, তিনি মানে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে মজার জন্য হামলা করেছি। তার কাছে এটা একটা নিছক মজা। আমাদের কাগজেই এটা বেরিয়েছে, নিছক মজা। রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, আবারও খার্গে আক্রমণ চালাতে পারি শুধু মজা করার জন্য। ইরানে এখনো পর্যন্ত শিশু মারা গিয়েছে ২৬২ জন। শুধু শিশু, নিরীহ শিশু মারা গিয়েছে। এই ফিগার কিন্তু অ্যাকুরেট নয়, এদিক ওদিক হতে পারে, অনেক বাড়ে এই ফিগার। মহিলা মারা গিয়েছে ১,০৪৭ জন, আর পুরুষ মারা গিয়েছে ১,০০০ কত ঠিক আমার মনে নেই। এই পুরুষ মহিলার শতাংশটা প্রায় সমান সমান। মোট ২,৫০-৩,০০০ মানুষ মারা গিয়েছে, তার মধ্যে শিশুর সংখ্যা এই। যে দেশের প্রেসিডেন্ট শিশু হত্যা করে তিনি বলেন যে আমি তো করেছিলাম মজার জন্য, আবার করব মজা পাওয়ার জন্য, তার চরিত্র আপনি কি করে বিশ্লেষণ করবেন? এই বিশ্লেষণের মাত্রা আপনার আমার কারোর মাত্রা জ্ঞান নেই। যারা খুব দূরদর্শী মানুষ তারা বলবেন কোনো মন্তব্য করব না। কারণ কি মন্তব্য করবেন? আরও কি হচ্ছে, যুদ্ধ তো থামার তো নাম নেই। এখন তো পাগল হয়ে গিয়েছেন, উল্টো পাল্টা বকছেন, কখন কি বলছেন তার নিজের ঠিক থাকে না, তালের ঠিক থাকে না। এখন কখনো উনি বলছেন শেষ করে দেবো, কখনো বলছেন যুদ্ধ থামানোর জন্য আমি শর্ত দিতে হবে, অমুক, এই সমস্ত কিন্তু নানান রকম কথা নানান সময় বলে যাচ্ছেন। এখন উনি আর নিজে বলতে পারছেন না যে আমার পক্ষে একার পক্ষে সম্ভব নয়, আমার ভান্ডার প্রায় ফুরিয়ে আসছে। এখন উনি বলছেন যে ফ্রান্স, রাশিয়া, জার্মানি, যারা ইউরোপের সব দেশগুলো, ইটালি ফিটালি রয়েছে, সব যারা এফেক্টেড, তারা সমস্ত জাহাজ নিয়ে এগিয়ে চলো হরমুজ প্রণালীর দিকে। নিজেদের 3টে জাহাজ তো রয়েছে ওখানে, একবার ইরানের দিকে এগোন না, একটু এগোন না। ৮০০ নটিক্যাল মাইল দূরে দাঁড় করে রেখেছেন কেন? জেরাল ভেরাল যত জাহাজ আছে আপনাদের, সব দূরে দাঁড় করে রেখেছেন কেন? এখন উল্টো করে আপনি দেশদের ডাকছেন যে তোমরা এসো, আমার পাশে তোমরা দাঁড়াও। বলতে লজ্জা হচ্ছে যে এবার আমি আর পারছি না? ভিয়েতনামের থেকেও খারাপ অবস্থা হবে আপনার। ভিয়েতনামে কি অবস্থা হয়েছিল, তার থেকেও খারাপ অবস্থা হবে। শুধু ওয়েট করুন। আমি বলেছিলাম আপনি হাত পোড়ালেন। আমি এবার এটাও বলেছিলাম যে আপনি একটা নেভার এন্ডিং যুদ্ধে আপনি নামলেন, যার কোনো শেষ নেই। আর ইরানকে অত ছোট মনে করার কোনো কারণ নেই। ভারতবর্ষ শত্রুকে সবসময় বড় করে দেখে, আর আপনারা কি করেছেন? শত্রুকে আপনারা ছোট করে দেখেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা পড়েননি, তার ওটা যদি পড়তেন তাহলে পরে আপনার এই দুর্বুদ্ধিটা মাথায় চাপতো না। আচ্ছা, এবার এরকম খবরের কাগজ থেকে বলি।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ট্রাম্পের এই যেমন খুশি বলো মেজাজ পশ্চিম এশিয়ায় ঝুঁকি বাড়িয়ে তুলল। কয়েক ঘন্টার মধ্যেই এর প্রভাব বোঝা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত সহ বিভিন্ন দেশে। সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ নিষ্ক্রিয় করা হলো। অসামরিক পরিকাঠামোর ক্ষতি কম হয়নি বলেই অনুমান করা হচ্ছে, কারণ আক্রান্ত বিভিন্ন জায়গার ছবি তোলা এবং সমাজ মাধ্যমে পোস্ট করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমিরশাহীতে। জনা দশেক বিদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতির মানে পরিমাণ এত বেশি যে সেটা যদি সমাজ মাধ্যমে বেরিয়ে পড়ে, ওই ইসরায়েলের মতো অবস্থা, সমাজ মাধ্যমে বেরিয়ে পড়লে তাহলে পরে একেবারে চিচিৎকার হয়ে যাবে। আর এই যে খাকদ্বীপে যে মারলো, সেটা মারলো কিন্তু দুবাইয়ের দুটো জায়গা থেকে। দুবাই এই দুটো জায়গা হলো রাস আল খাইমা এবং আর একটা হচ্ছে প্রপার দুবাই, মানে দুবাই সিটি, সেখান থেকে। তো এই যে দুবাইয়ের ওপরে তো আক্রমণটা সানাবে না কেন? সানাচ্ছে তো এই কারণে যে একের পর এক দুবাইয়ের ওখান থেকে বলে আমেরিকান বেস থেকে একের পর এক মিসাইল দেখে যাচ্ছে। এদিকে উল্টো দিকে হয়েছে কি, যে ইসরায়েল আর ইসরায়েলকে আর এই ছটা আপনার দেশকে, আপনার উপসাগরীয় দেশকে আপনার ক্ষেপণাস্ত্র রোখার যে মিসাইল, সেটা এখন আর দিতে পারছে না আমেরিকা। যেটা দিয়ে রুখবে সেটা কিন্তু দিতে পারছে না। তো এখন যদি সেই মিসাইল যদি না পাওয়া যায়, এখন দেখা যাচ্ছে, গতকালকে একটা ভিডিওতে দেখলাম, লিক করে বেরিয়ে এসছে, সিটি ব্যাংক আছে, আপনারাও হয়তো দেখেছেন, 50 তলা একটা বিল্ডিং আছে, সেখানে সিটি ব্যাংক রয়েছে, আমেরিকান সিটি ব্যাংক। সেখানে একটা ড্রোন গিয়ে দামাস করে মেরে দিল। 50 তলা বিল্ডিং এর ওপরে উঠে সেইখানেতে আগুন নেভানো যে কত দুষ্কর, এবং সেই আগুন ছড়িয়ে পড়ে আরো কত ক্ষতি করবে। তার মানে এটা বোঝা গেল আকাশ সুরক্ষা ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে। এই কুয়েত বলুন, আমিরশাহী বলুন, তারপরে তো আপনার কি বলে বাহরাইন বলুন, যত যত উপসাগরীয় দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, সব কটা দেশের এখন আকাশ প্রতিরক্ষার ওই ব্যবস্থাটা রয়েছে, কিন্তু মিসাইল নেই, সাপ্লাই দিতে পারছে না। আর ইসরায়েল বলে দিয়েছে যে আমাদের আগে দিতে হবে। তাহলে আগে ইসরায়েলকে দাও, দেওয়ার পরে যদি বাঁচে তাহলে অন্য কাউকে দিও। তাহলে আমেরিকার উৎপাদন ক্ষমতা তো মাসে 100টা হচ্ছে আপনার অ্যান্টি ড্রোন মিসাইল, মিসাইল। তাহলে সে কত মিসাইল তৈরি করবে আর কত মিসাইল দেবে? আর এক একটা মিসাইল তৈরি করতে গেলে $30 মিলিয়ন, এই 30,000 বিলিয়ন ডলার, 30 মিলিয়ন ডলার। তাহলে 30 বিলিয়ন ডলার দিয়ে 100টা করে প্রতিদিন যদি মিসাইল বানায় আর সেগুলো যদি নষ্ট হয়, তাহলে আমেরিকার অর্থনীতির উপরে কতটা চাপ পড়বে? ট্রাম্প তো নিজে পায়ে কুড়ুল বাঁধলেন। আমি বলেছিলাম, ট্রাম্প যখন যাবেন তখন দেশের ধার মোটামুটি 50 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। উনি এমন জায়গায় দেশকে নিয়ে যাচ্ছেন, আপনার প্রতিবেশী ধরুন একটা খুব বড়লোক প্রতিবেশী, কিন্তু সে সারা দিন গায়ের জোরি করে এবং এর থেকে গরু নিয়ে নেবে, ওর থেকে পয়সা নিয়ে নেবে, ওর বাড়িতে ঢুকে মেয়ে বউকে হিঁচড়ে নিয়ে চলে যাবে। সে কি বলে সমতার ভিত্তিতে সব হবে, ওরা যেমন গণতন্ত্রের নামে করে, সব জায়গায় গণতন্ত্রের নামে গোলমাল খাটিয়ে সে একদম সিরিয়া থেকে আরম্ভ করে আপনার এ পর্যন্ত সর্বত্র করে রেখে দিয়েছে। তো আপনি কতদিন বরদাস্ত করবেন? আপনারও তো বরদাস্ত করার একটা সীমা আছে। এই যে এখন ইরান ফ্রান্সকে ধমকি দিয়েছে যে যদি তোমরা আমাদের এখানে রণতরী পাঠাও আর আমাদের সমুদ্র এলাকায় ঢোকে, তাহলে কিন্তু ফ্রান্স নিরাপদ থাকবে না। তার মানে এবার ফ্রান্সের দিকে এবার মিসাইল তাক করবে, আর একটার গায়ে গিয়ে পড়লে পরে এবার বাকিগুলো তো চাইতে লেগে যাবে যে তোমার জন্য আমাদের এই অবস্থা হলো। ভবিষ্যতে দেখবেন যদি একটা, আমার কথা আজকে মিলিয়ে নিন,
যদি একটা মিসাইল ইউরোপিয়ান কান্ট্রির এই 32টা দেশের একটার ওপরে পড়ে, ট্রাম্পের অবস্থা খারাপ হয়ে যাবে এবং এই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা নিজস্ব একটা সংগঠন তৈরি করবে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে আমেরিকার বিরুদ্ধে, একেবারে যাকে বলে সোচ্চার হয়ে তার বিরুদ্ধাচরণ করতে লেগে যাবে। আমেরিকার তীব্র শত্রু হয়ে দাঁড়াবে এই ইউরোপিয়ান ইউনিয়ন, যাকে সাথে নিয়ে এতদিন ধরে সারা বিশ্বে দাদাগিরি চালিয়েছে। সেই দাদাগিরি নিজের ভুলে নষ্ট হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।